আমরা কিন্তু বেসিক্যালি বিশ্ব হিমায়নের পথযাত্রী। বাস্তবিক ক্ষেত্রে আমরা বিশ্ব হিমায়নের পথে। ব্যাপারটা কি ঘটেছে আপনারা দেখুন, সুমেরু অঞ্চলে আর প্রায় বরফ নেই। আরও কয়েকদিনে কি কলকাতার তাপমাত্রা আরও কমবে? এই যে টানা এতদিন শীতকাল, মানে এতদিন ধরে শীত, এটা কিন্তু স্বাভাবিক নয় কলকাতার ক্ষেত্রে। এটাই একটা বড় ইন্ডিকেশন জলবায়ু পরিবর্তনের। এই রেডিয়েশনের মাত্রাটা বেড়ে যাওয়ার ফলেই আলটিমেটলি প্রচণ্ড এই শীতলতা এবং শীতলতাযুক্ত একটা পরিমণ্ডল। গত 12 থেকে 14 বছর এমন ঠান্ডা অনুভব করেনি বঙ্গবাসী তথা শহরবাসী। শীতপ্রেমীদের কাছে অবশ্যই আনন্দের এটা, কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে এবং পাশাপাশি রাতের দিকে তাপমাত্রা এতটাই কম থাকছে যে শীতে পুরো যুবথুবু এই বঙ্গবাসী। এত বছর পরে হঠাৎ এমন কেন আবহাওয়ার পরিবর্তন? টেম্পারেচার 10-এর নিচে নেমে যাচ্ছে কলকাতার, আরও নামতে পারে এমনটাই কিন্তু আশাবাদী আবহাওয়াবিদরা। এর কারণ কি? আমরা কথা বলবো পরিবেশবিদ সুজীব করের সঙ্গে। কি কারণ হতে পারে? কারণ আমরা দেখেছি গরম অত্যধিক পড়েছে, সেটা বঙ্গবাসী অভ্যস্ত হয়ে পড়েছে কয়েক বছরে, এবং বর্ষার সময় বর্ষার সময় হচ্ছে না, তারপরেও বৃষ্টি হচ্ছে। কিন্তু এমন শীত গত 14 বছরেও 12 বছরেও বঙ্গবাসী অনুভব করেনি। এর কারণটা কি মূলত? জলবায়ু পরিবর্তন এমনই একটা ঘটনা যে যখন এটা চলতে থাকে ইনিশিয়ালি কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়ে, তারপর দ্রুত গতিতে তাপমাত্রা কমে। আমরা দীর্ঘদিন যাবৎ এই কথাটা বলে আসছিলাম যে আমরা কিন্তু বেসিক্যালি বিশ্ব হিমায়নের পথযাত্রী। কারণ না, দীর্ঘদিন ধরে উষ্ণায়ন বলে সবাই চেঁচাচ্ছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা বিশ্ব হিমায়নের পথে। ব্যাপারটা কি ঘটেছে আপনারা দেখুন, সুমেরু অঞ্চলে আর প্রায় বরফ নেই, হিমবাহগুলো গলে যাচ্ছে। বিস্তীর্ণ অঞ্চলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমগ্র পৃথিবীব্যাপী যে জলচক্র, যার দ্বারা জল পরিবহন নিয়ন্ত্রিত হয়, সেই জলচক্র এই মুহূর্তে অত্যন্ত বেশি অ্যাক্টিভ, যে কারণের জন্য ভূমি জলচক্র, জলভাগের জলচক্র, নদী, সমুদ্র সবগুলো পরিবর্তিত হয়েছে। কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত, কোথাও আবার দেখছেন খরা। এই সবটাকে মিলিয়ে যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বায়ুতে দূষণের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি। এবং আলটিমেটলি আমাদের কলকাতাতে দূষণ আমরা অনুভব করি না, তার কারণ হচ্ছে সমুদ্রবায়ু স্থলবায়ুর আদান প্রদানের জন্যে। কিন্তু আদারওয়াইজ দূষণের মাত্রা কিন্তু দিল্লির থেকেও কলকাতায় বেশি হতে পারত, শুধু এই কারণের জন্য ব্যাপারটা ঘটছে। এই যে অতিরিক্ত দূষণ, তারা দ্রুত গতিতে হিট রেডিয়েশন করছে। জলের স্থলের উচ্চতা বৃদ্ধি পাওয়া, সেখান থেকে অতিরিক্ত পরিমাণে হিট রেডিয়েশন হচ্ছে, এবং সবটা মিলিয়ে আলটিমেটলি যে পরিমাণ হিট আমরা পাচ্ছি তার থেকে অনেক বেশি হিট রেডিয়েটেড হয়ে যাচ্ছে, এবং সেই রেডিয়েশনের মাত্রাটা বেড়ে যাওয়ার ফলেই আলটিমেটলি প্রচণ্ড এই শীতলতা এবং শীতলতাযুক্ত একটা পরিমণ্ডল। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণে রয়েছে একটা শক্তিশালী নিম্নচাপ। সেই নিম্নচাপ তীব্র গতিতে বায়ুকে আকর্ষণ করছে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে। কখনো কখনো উত্তর পূর্ব দিক থেকেও বায়ু অত্যন্ত সক্রিয় হয়ে যাচ্ছে। ফলে এই 3 দিক থেকে যখন বায়ু এসে সমগ্র দক্ষিণবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, স্বাভাবিকভাবে টেম্পারেচার কিন্তু দ্রুত অবতরণ করছে। এই মুহূর্তে জলভাগের উষ্ণতার যে বৈশিষ্ট্য, তাতে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটা প্রতিভ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারত, কিন্তু বেসিক্যালি প্রতিভ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারছে না, কারণ দক্ষিণের নিম্নচাপ এতটা বেশি সক্রিয়। তার সাথে এই নিম্নচাপের আকর্ষণে বায়ু যখন উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে আসছে, সেই সময় হিমালয় পার্বত্য অঞ্চল থেকে কিন্তু জেট বায়ু অত্যন্ত সক্রিয় হয়ে গেছে। জেট বায়ু হচ্ছে হিমশীতল বায়ু। এই বায়ুর অবতরণ করার জন্যে সমগ্র উত্তর ভারত এবং তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ প্রান্তরে আলটিমেটলি কিন্তু প্রবল গতিতে তাপমাত্রা অবতরণ করছে, এবং সেই তাপমাত্রার অবতরণের মাত্রাটা উত্তরোত্তর আরও খানিকটা বৃদ্ধি পাবে আরও কয়েকদিন ধরে। মানে আরও কমতে পারে তাপমাত্রা? এখনই তো 10-এর নিচে নেমে গেছে, তো আরও কয়েকদিনে কি কলকাতার তাপমাত্রা আরও কমবে? কলকাতায় কি বরফ পড়ার কোনো সম্ভাবনা আছে? না, এই মুহূর্তে বরফ পড়ার সম্ভাবনা নেই, কিন্তু কলকাতাতে আগামী
শনিবার, ন্যাচারালি তখন 10 তারিখে কলকাতাতে কিন্তু তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতে পারে, এরকম একটা সিচুয়েশান। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, 15-16 তারিখে বা 14-15 তারিখের দিকে ফার্দার কিন্তু টেম্পারেচার আবার 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। ফলে সবটা মিলিয়ে আমরা যা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে আগামী 20 তারিখ পর্যন্ত এই তাপমাত্রার নিম্নহারটা বজায় থাকবে। 20 তারিখের পরে নিম্নচাপ কেটে যাবে দক্ষিণ বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে প্রতিপ ঘূর্ণাবর্ত সক্রিয় হবে এবং তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু শীত থেকে যাচ্ছে ফেব্রুয়ারির প্রায় শেষ পর্যন্ত। মানে এবার কিন্তু রেকর্ড যে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত শীত, যেটা এখনো পর্যন্ত মানে বেশ কিছু বছর আমরা দেখিনি যে ফেব্রুয়ারি পর্যন্ত টানছে শীত। এটা প্রায় 88 বছরের রেকর্ডকে ব্রেক করতে চলেছে। এই যে টানা এতদিন শীতকাল, মানে এতদিন ধরে শীত, এটা কিন্তু স্বাভাবিক নয় কলকাতার ক্ষেত্রে। এটাই একটা বড় ইন্ডিকেশন জলবায়ু পরিবর্তনের, এবং এটা প্রায় 88 ইয়ার্সের রেকর্ডকে ক্রস করে যাচ্ছে। মানে একটা বিশাল পরিবর্তন বলা যেতে পারে। আর এই যে পরিবর্তন, এই যে এতটা পরিমাণে ঠান্ডা পড়লো, সেটার ভালো দিক মানুষ পাবে না খারাপ দিক মানুষের আরও এগিয়ে আসে? অর্থাৎ আরও পরিবর্তন আবহাওয়ার এতটাই হবে যে মানুষ যেমন ঠান্ডা পাচ্ছে, তার ফলে মানুষকে আরও কিছুর বিপদের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, বেসিক্যালি কিন্তু ঠিক তাই। এই যে হিমায়ন, এই যে প্রচণ্ড শীতলতা, এটা কিন্তু ইন্ডিকেট করছে যে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে, ফলে উষ্ণতার মাত্রা আরও বাড়বে। এবং অর্থাৎ এই যে বছরটা আমাদের 2026, এতে গরমকাল কিন্তু তীব্র গ্রীষ্ম একটা আসছে, এবং তার সাথে সাথে বৃষ্টিপাতেরও মাত্রাতিরিক্ত বৃদ্ধি ঘটবে, এবং পরের বছর শীতের প্রভাব আরও বাড়বে। এবং এটাই হচ্ছে বৈশিষ্ট্য জলবায়ু পরিবর্তনের, উষ্ণায়ন, তারপরে অতিরিক্ত বর্ষণ এবং তার প্রভাবে হিমায়ন। লা নিনাও জলবায়ু পরিবর্তনেরই একটা প্রভাব, একটা জলবায়ু চক্র। এল নিনোর পরবর্তী সময় লা নিনা আসে। লা নিনার একটা প্রভাব বঙ্গোপসাগরে আছে, এবং সেই কারণের জন্য উত্তর বঙ্গোপসাগর কিছুটা শীতল, দক্ষিণ বঙ্গোপসাগর উত্তপ্ত। কিন্তু এটা পুরোটা লা নিনার প্রভাব নয়, এটা কিন্তু বিশ্ব জলবায়ু পরিবর্তনেরই প্রভাব বলতে হবে। এবং তাতে আপনাদেরকে বললাম 3টে ওর পর্যায় থাকে: অতিরিক্ত উষ্ণায়ন, তারপরে অতিরিক্ত বর্ষণ, এবং তার প্রভাবে হিমায়ন, এবং সেই পর্যায়টাই কন্টিনিউ করছে। এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এতে তো ভূমিরূপেরও একটা পরিবর্তন হচ্ছে, এবং পৃথিবী পৃষ্ঠে যদি এরকম পরিবর্তন হয়, পৃথিবী গর্ভে মানে ভূগর্ভের মধ্যেও এরকম একই পরিবর্তন হবে, এতে ভূমিকম্পের পরিমাণও কি বাড়বে? হ্যাঁ, একদম ঠিক তাই। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। তার কারণ হচ্ছে ভূমিভাগ এবং মাটির ওপরের আর নিচের যে স্তর, এই স্তরের মধ্যে তাপমাত্রার ভারসাম্যটাই ভূমিভাগকে ভারসাম্যযুক্ত অবস্থায় ধরে রাখে। কিন্তু ঘটনাক্রমে যদি ওপরের সারফেসের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায়, অথবা যদি প্রচণ্ড শীতল হয়ে যায়, তাহলে কিন্তু ওপরের স্তরের সঙ্গে নিচের স্তরের মধ্যে একটা তাপমাত্রার হিউজ কন্ট্রাস্ট হয়, এবং সেই কন্ট্রাস্টের ফলে কিন্তু ভূমিভাগ দুর্বল হয়ে পড়তে পারে, এবং সেক্ষেত্রে ভূমিভাগের মধ্যে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। এবং আপনারা জানেন, হিমালয় পার্বত্য অঞ্চলে যখন বরফ পড়তে শুরু করে, সেই সময় কিন্তু সেই কারণের জন্য ভূমিকম্পের মাত্রাতিরিক্ত বৃদ্ধি ঘটে। ফলে আমাদের এই সমস্ত অঞ্চলেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। আর এই যে বলছেন যে আরও তাপমাত্রা কমতে পারে, তাপমাত্রা কমতে কমতে বছর বছর শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার কত হতে পারে আগামী 10 বছরে? দেখুন, এটা তো সময় সাপেক্ষ বিষয়। তার কারণটা হচ্ছে বড় একটা মানে প্রেডিকশানের ঘটনা। তো এনিহাও বিষয়টা হচ্ছে আগামী 10 বছরের মধ্যে কলকাতার অবস্থাই এমনিতে টলমলো কন্ডিশনে। তার কারণ হচ্ছে জলস্ফীতি এমনভাবে ঘটছে, ফলে ন্যাচারালি তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচের দিকে নেমে যেতে পারে। অর্থাৎ কলকাতার তাপমাত্রা আগামী 10 বছরের মধ্যে যদি 5 ডিগ্রি 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসে, তাহলে অবাক হওয়ার মতো কিছু নেই। মানে বরফও পড়তে পারে ভবিষ্যতে কোনো এক সময়। ভবিষ্যতে কোনো এক সময় বরফ পড়বে কি না, সেটা এখন বড় একটা প্রশ্ন। তবে অতীতে কলকাতায় যে কোনো এক সময় বরফ পড়েছিল, তার ইতিহাস কিন্তু আছে। ইতিহাস আছে, মানে কখন পড়েছিল? বহু বছর আগেকার ঘটনা, সম্ভবত সেটা মানে খ্রিস্টের জন্মের 300-400 বছরের মধ্যে একটা সময় দীর্ঘ 18 মাস সূর্যকে দেখা যায়নি, সূর্যের আলো ম্লান হয়ে গেছিল, অনেকটা চাঁদের আলোর মতো ছিল 18 মাস।
তার কারণটা হচ্ছে আইসল্যান্ড অঞ্চলের একটা আগ্নেয়গিরি এত বেশি পরিমাণে ছাই তুলে দিয়েছিল আকাশে, ছাই ঘন মেঘ পুরো আকাশকে আবৃত করে রেখেছিল 18 মাস। তার পরবর্তী সময়ে এই ব্যাপারগুলো ঘটেছে। সুতরাং সেই সময় শোনা যায় যে একবার কলকাতাতে বরফ পড়েছিল। এখন পরবর্তী সময় এখন পড়বে কি না এখন বলা মুশকিল। মানে ইতিহাসে রেকর্ড আছে যে কলকাতায় বরফ পড়েছে, ভবিষ্যতে পড়বে কিনা সেটাই এখন প্রশ্ন। এখন আমাদের এছাড়া আমরা যেটা বলি যে জুরাসিক পিরিয়ড, এই জুরাসিক পিরিয়ডে হিমরেখা মানে ভূমিভাগের ওপরে অবস্থিত হিমরেখা প্রায় 10 ডিগ্রি পর্যন্ত বিস্তার লাভ করে গেছিল। অর্থাৎ নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রির মধ্যে বরফ ছিল না, 10 ডিগ্রির পরে পুরোটা বরফ ছিল। সেই অর্থে কিন্তু ভারতের এই বিস্তীর্ণ ভূমিভাগ বিশ্ব হিমায়নের পদ্ধতিতে বরফাবৃত হতে পারে। এখনই কলকাতায় বরফ পড়ছে না, তবে ভবিষ্যতে কি হবে সেটা প্রেডিক্ট করে বলা এখনও সম্ভব নয়। তবে ইতিহাসের পাতা খুঁজলে কোনো এক সময় যীশুখ্রিস্টের জন্মের পরে কলকাতায় বরফ পড়েছিল এমন প্রমাণ মিলেছে। ভবিষ্যতে সেরকমই পরিস্থিতি সৃষ্টি হবে কি না সেটা নিয়ে অবশ্যই চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে ঠান্ডায় জুবুথুবু বঙ্গবাসী। আরও কিছুদিন এই ঠান্ডা অবস্থিত থাকবে এই কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত এই শীতের আমেজ অনুভব করতে পারবেন বঙ্গবাসী, এমনটাই কিন্তু বক্তব্য পরিবেশবিদদের। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।